চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH+T+ মশলা। MDH নমস্কার, দেখছেন জবাব চায় বাংলা। আজ আমি কিশলয় স্পেশাল এপিসোডে ময়ূক নেই, কিন্তু ময়ূকের হয়ে আমি জবাব চাইবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। যেমনটা জবাব চেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে ওনার সামনে দাঁড়িয়ে, তেমনি আজকেও জবাব চাইবো মাননীয়া, কেন আপনি হিন্দুদের জেলে রাখছেন যে হিন্দুরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে? যখন ভারত সরকার নোটিফিকেশন দিয়ে স্পষ্ট করেছে যে 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত যে হিন্দু শরণার্থীরা বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে এসেছে তাদেরকে আর জেলে রাখা যাবে না, তাহলে কেন মাননীয়া আপনি হিন্দু শরণার্থীদের জেলে রাখছেন? আজ আমি জবাব চাই বাংলায় জবাব চাইছি, এবং গোটা বাংলা জবাব চাইছে এ রাজ্যের প্রশাসন, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আপনি কেন বাংলাদেশ থেকে আসা শরণার্থী হিন্দুদের গ্রেফতার করে জেলে রাখছেন? আপনি তো জানেন যারা বাংলাদেশ থেকে যে হিন্দুরা পালিয়ে এসেছে তাদের উপর কি অত্যাচার হয়েছে। আপনি নিজে দাঁড়িয়ে বিধানসভায় বলেছেন বাংলাদেশি হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে তার কারণে বাংলাদেশে পিস কিপিং ফোর্স আসুক আপনি বলেছেন, তাহলে কেন আপনি পালিয়ে আসা হিন্দুদের জেলে রাখছেন? জবাব চায় বাংলা, জবাব চায় বাংলা। মাননীয়, আপনি কেন বেল দিচ্ছেন না? যে হিন্দুরা ইতিমধ্যেই বেল পেয়ে গিয়েছে তাদের কেন জেল থেকে আপনি রিলিজ করছেন না? আজকে জবাব চায় বাংলায় শুরুতেই বিগ ব্রেকিং নিউজ আপনাদের স্ক্রিনে। বিগ ব্রেকিং নিউজ, 1.5 বছর পর জামিন হলেও মিলল না মুক্তি। যে হিন্দু পরিবারটি জামিন পেয়েছে তাদেরকে এখনো পর্যন্ত, হিন্দু শরণার্থী পরিবার এখনো পর্যন্ত জেল মুক্তি ঘটেনি তাদেরকে এখনো জেলে রাখা হয়েছে। 2024 সালের 30শে অগস্ট গ্রেফতার করেছিল পুলিশ। হিন্দু শরণার্থী বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিল, তা সত্ত্বেও জেলে থাকতে হয়েছে তাদেরকে। ভারত সরকারের নোটিফিকেশন বেরিয়েছে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত যে হিন্দুরা পালিয়ে এসেছে তাদেরকে জেলে রাখা যাবে না, এদের জামিন হয়েছে। তা সত্ত্বেও পুলিশ এখনো এদেরকে জেল থেকে ছাড়েনি। এ রাজ্যের পুলিশ কি হিন্দুদের জেলে রাখতে চায়? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছি আজ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছি, আদালত যখন বেল দিয়ে দিয়েছে হিন্দু শরণার্থী পরিবারকে, আপনি কেন এদের জেলে আটকে রেখেছেন? আপনার পুলিশ কেন এদের জেলে আটকে রেখেছে? এরা পালিয়ে এসেছে, প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছে, এদের ওপর অত্যাচার হয়েছে, এদের বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া হয়েছে, এদের মা বোনেদের ওপর অত্যাচার হয়েছে, ধর্ষণ হয়েছে, মেরে ফেলা হয়েছে, পরিবার জ্বালিয়ে দেওয়া হয়েছে, মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, বিগ্রহ পুড়িয়ে দেওয়া হয়েছে, তুলসী তলা ভেঙে দেওয়া হয়েছে, তাও মাননীয়া আপনি এদেরকে জেলে রেখেছেন। তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপি নেতা, আইনজীবী, তিনি এই বিষয়ে লড়াই করছেন, এই মামলাগুলো নিয়ে লড়ছেন। তিনি গতকাল যে বিষয়ে কথা বলেছেন শুনবো। এটা যখন 2024-এ আগস্ট মাসে যখন এরা ধরা পড়ে সুন্দরবনে, তখন এদের সাথে কয়েকজন মাইনরিটিও ধরা পড়ে। এখানকার মাইনরিটি, বাংলাদেশের মেজরিটি মুসলমানরা বেল পেয়ে গেছিলো, এরা বেলটা পায়নি। তো এই হাইকোর্টের এই অর্ডারটাকে আমরা স্বাগত জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রাণ লাগিয়ে দিয়েছিল আটকানোর জন্য, পারেনি। আবার বলছি, কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ, নরেন্দ্র মোদীকে ধন্যবাদ, অমিত শাহজিকে ধন্যবাদ, একটা সুন্দর আইন এনে বাংলাদেশি হিন্দুদের রক্ষা করার জন্য। বিষয়টা বুঝুন, একই সময় হিন্দু শরণার্থী পরিবার যারা পালিয়ে চলে আসে ভারতবর্ষে বাংলাদেশ থেকে, কেন পালিয়ে আসে? অগস্ট মাসে কি চলছে বাংলাদেশে? মৎস্যারণ্য চলছে, ভয়ঙ্কর পরিস্থিতি।
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, জামাতিদের সন্ত্রাসীদের অত্যাচার চলছে, সেই সময় হিন্দুরা পালিয়ে আসে, তাদেরকে এপারে আসার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করে, তাদেরকে জেলে রাখা হয়। তারপর কেন্দ্রীয় সরকারের নোটিফিকেশন আসে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত যে হিন্দুরা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে পালিয়ে এসেছে তাদেরকে জেলে রাখা যাবে না, তাদেরকে গ্রেফতার করা যাবে না, তাদেরকে হ্যারাস করা যাবে না। তাহলে কেন আপনি এদেরকে জেলে রেখেছেন মাননীয়া? জবাব চায় বাংলা, জবাব চায় বাংলা মাননীয়া। একই সময় যে মুসলিম অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে এসেছিল তারা কি করে বেল পেল মাননীয়া? আপনি কেন এই বিভাজন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চান বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীরা জেলে থাকুক আর অনুপ্রবেশকারী মুসলমানরা বাইরে থাকুক, ঘুরে বেড়াক, কার্ড বানাক, ভোটার কার্ড, আধার কার্ড পাক? প্রশ্ন করছি আজ, জবাব চায় বাংলা। আমি একবার মনে করাবো মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে এবং আমার জবাব চায় বাংলার প্রত্যেক দর্শককে, রিপাবলিক বাংলার প্রত্যেক দর্শককে, কেন এই হিন্দু শরণার্থীরা পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন আপনারা মনে করতে পারছেন? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে হিন্দুদের ওপর কি চরম অত্যাচার হয় আপনারা কি মনে করতে পারছেন? যদি না পারেন তাহলে এই মা বোনেদের, এই হিন্দু ভাইদের কান্না আরও একবার মনে করিয়ে দেবে আপনাদের কেন এদের ভিটে মাটি ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল। দেখুন, সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার মাথা তালি তো আমার বারবার বারবার হিন্দুদের নিজেদের ভিটে মাটি ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয়েছে, কখনো 47-এ, কখনো 71-এ, আর কখনো 2024-এ। বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীদের চোখের ফোঁটা ফোঁটা জল চিৎকার করে একটাই কথা বলেছে, তাদের ওপর যে চরম অত্যাচার হয়েছে তার আর কোনো নিদর্শন গোটা বিশ্বে হয় না। আমরা বিশ্বের অন্যান্য প্রান্তের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কথা নিয়ে বড় বড় বুলি কপচাই, কিন্তু বাংলাদেশি হিন্দুরা যে অত্যাচার সহ্য করেছে, মায়েদের চুল গাছের মধ্যে বেঁধে মায়েদের ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দু মায়েদের, তারা পালিয়ে এসেছে এ রাজ্যে, এই দেশে। আপনি মাননীয়া বলেছিলেন আপনি মানবিকতা দেখাবেন, কিন্তু হিন্দু শরণার্থীদের গ্রেফতার করেছে আপনার পুলিশ, তাদের বেল দেয়নি আপনার পুলিশ, তারা আদালত থেকে বেল পেয়ে যাওয়ার পরেও তাদেরকে আপনার পুলিশ জেল থেকে মুক্তি দিচ্ছে না মাননীয়া, এটা বাস্তব। আর একই জায়গায় যে অনুপ্রবেশকারী মুসলিম পরিবারগুলো সেই একই সময় অনুপ্রবেশ ঘটিয়েছিল, তারা যদি গ্রেফতারও হয়েছিল, তারা বেল পেয়েছে, তাদের মধ্যে অনেকে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়েছে। এই হচ্ছে এই রাজ্যের পরিস্থিতি। আপনি বলা হয় সংখ্যালঘুদের, এ রাজ্যের সংখ্যালঘুদের তোষণ করেন, সে আপনি করতে পারেন, কিন্তু হিন্দুদের শত্রু হয়ে উঠবেন না মাননীয়া। দেখাবো প্রতিবেদন, বাংলাদেশের থেকে পালিয়ে আসা যে হিন্দুরা এবং অনুপ্রবেশকারী যারা চলে এসেছিল এপারে, তারা কোন পথে এসেছিল, জবাব চায় বাংলা আজকে এক্সক্লুসিভ সিকোয়েন্স দেখুন রঞ্জিতের বিশেষ প্রতিবেদন, তারপরেই ধীরে ধীরে এগোবো ডিবেটের দিকে। প্রথমে বিশেষ এক্সক্লুসিভ প্রতিবেদন অবশ্যই দেখুন। তৎকালীন সময় বাংলাদেশের অস্থিরতা পরিবেশ তৈরি হয়, অশান্তির আবহে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে হিন্দু পরিবার তারা চলে আসে এপার বাংলায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের এই সুন্দরবনের এলাকায়। ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, ঠিক এই জঙ্গলে তারা চলে আসে এবং গত 2024 সালে
30শে অক্টোবর তারা কিন্তু এই জঙ্গলে তারা চলে আসে এবং তারা জানান যে তারা দালাল মারফত তারা চলে আসে এবং ঠিক এই জঙ্গলে তারা লুকিয়ে ছিল। এবং আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছিলাম যে গত 30শে অক্টোবর কিছু বাংলাদেশি তারা চলে আসে এবং তারা এই জঙ্গলে লুকিয়ে ছিল। তার মধ্যে ছিলেন প্রায় 5 জন শিশু, 5 জন মহিলা সহ মোট 11 জনকে গ্রেপ্তার করে এই আমাদের ক্যানিং যে মহকুমা এলাকার সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। এবং সেখানে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক তাদেরকে আলিপুর আদালতে পাঠায় এবং সেখানে আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য তারা ঠিক এই যে জঙ্গল সেই জঙ্গলে তারা লুকিয়েছিল। এবং বন দপ্তর যখন তারা তল্লাশি চালাচ্ছিল তাদের সন্দেহ দেখে, তাদের চলাফেরা দেখে সন্দেহ হয়। তারপর সুন্দরবন কোস্টাল থানা পুলিশ এবং বন দপ্তর তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাদেরকে আলিপুর আদালতে তোলে 1 সেপ্টেম্বর 2024 সালে। ঠিক এই জঙ্গলেই আমার ক্যামেরার পাশে দেখাচ্ছে সুন্দরবনের যে জঙ্গল, বাঘের জঙ্গল, সেই জঙ্গলে মানুষের প্রবেশ নিষেধ। এই জঙ্গলে তারা লুকিয়েছিল এবং এই জঙ্গল থেকে আমাদের যে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ, এই সুন্দরবন কোস্টাল থানা পুলিশ এবং বন দপ্তর গ্রেপ্তার করে এবং তাদেরকে আলিপুর আদালতে তোলে। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। এটা জানা বিশেষভাবে জরুরি। বাংলাদেশি ইউনুস বাহিনী, জামাতি সন্ত্রাসী, ইসলামিক সন্ত্রাসী যারা বাংলাদেশে বসে রয়েছে, তাদের হাত থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীরা যখন এপারে এসেছে, তাদের জন্য ভারত সরকার ফরেনার্স অ্যাক্টে কি নোটিফিকেশন জারি করেছিল, বিশেষ একটি গ্রাফিক্স দেখুন, বুঝুন কি ভারত সরকার চাইছে আর এ রাজ্যে মাননীয়া কি চাইছেন, এই গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো। ভারত সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয় 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত। ভারতে আসা হিন্দু শরণার্থী যারা রয়েছেন তাদেরকে কোনোভাবে গ্রেফতার করা যাবে না। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান শরণার্থীদের আবারও বলছি 2024 31শে ডিসেম্বর পর্যন্ত যারা পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। তাদের জেলে থাকলে তাদের তার মানে ছেড়েও দিতে হবে। পাসপোর্ট ভিসার মেয়াদ যদি ফুরিয়েও যায় তাহলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন 2014 পর্যন্ত যারা এসেছেন তারা করতে পারবেন এবং পরের লপ্তে যারা 2024 পর্যন্ত এসেছেন, পরের নোটিফিকেশন হলে তারাও আবেদন করতে পারবেন। ধর্মীয় শরণার্থীরা অর্থাৎ মাননীয়া 10 বছরের জন্য তাদের ছাড় দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে, অর্থাৎ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যাদেরকে জেলে রেখে দিয়েছে, তারা যদি হিন্দু হয়, তারা যদি বাংলাদেশ থেকে পালিয়ে এসে থাকে, শরণার্থী হয়, তাহলে মাননীয়া তাদেরকে বেআইনিভাবে জেলে আটকে রেখেছে। মাননীয়া মুখ্যমন্ত্রী, আপনি এই হিন্দু শরণার্থীদের যাদের আটকে রেখেছেন, বেল দিতে চাইছেন না, এরা একদিকে, আরেকদিকে কারা জানেন? আরেকদিকে হচ্ছে মিঠু মোল্লা, অনুপ্রবেশকারী। আপনার রাজ্যে এসে মিঠু মোল্লারা ভোটার কার্ড বানায় তৃণমূল নেতাদের হাত থেকে। দেখব, মনে করব আরো একবার মিঠু মোল্লা কি বলেছিল রিপাবলিক বাংলাকে। অনেক সেক্টর 5 ওখানে থাকতেন? হ্যাঁ। কিসের কাজ করতেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে কলকাতাতেই থাকতেন নাকি বাইরে বাইরেও যেতে হতো? দিল্লি, কেরালা? কলকাতাতেই। কতদিন ছিলেন ওখানে? 8 বছর। 8 বছর? কোন রাস্তা থেকে এসেছিলেন? বাংলাদেশ। না, এসেছিলেন কোন রাস্তা থেকে? বাংলাদেশে কোথায় বাড়ি? কোথায়? ধামাখালি থেকে এসেছিলাম। আর বাড়ি হচ্ছে বাংলাদেশ, আপনার ইউনিয়ন আটলিয়া। ইউনিয়ন আটলিয়াতে এসেছিলেন ধামাখালি মানে সন্দেশখালি রাস্তা হয়ে? কে নিয়ে এসেছিল? দালালে। কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। সরকারের ঘর থেকে? সরকার বানিয়ে দিল ভোটার কার্ড? হ্যাঁ হ্যাঁ, এটা সরকারের ঘর থেকে এসে ডাইরেক্ট। কার কাছে গেলেন ফার্স্টে? ওই যে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে। কাকে দিলেন ফর্মটা ফিল আপ করে? ওই আমাদের ওখানে যে আপনার ওই যারা দিয়েছিল ফর্ম, এখন তো থাকতে পারছি না যেহেতু বাপ দাদার আমলের নাম নেই, ওই জন্য এখন বাংলাদেশে ফিরে। ফার্স্টে কার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে, মানে আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর ওর কাছে। কি নাম মনে আছে? অমল 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 মন্ডল না দাস মনে না? অমল দাস, তাই তো? হ্যাঁ। ওনার কাছে গিয়ে বললেন যে ভোটার কার্ড বানিয়ে দিতে। উনি জানতেন আপনার বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। কোন পার্টির ছিলেন উনি? উনি মনে টিএমসি।
মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার রাজ্যে মিঠু মোল্লারা, অনুপ্রবেশকারীরা ভোটার কার্ড বানায়, আধার কার্ড বানায়, আপনার তৃণমূলের নেতারা বানিয়ে দেয়, আর হিন্দু শরণার্থী যারা পালিয়ে এসেছে প্রাণের দায়ে তাদেরকে জেলে পচান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও যদি কোনোদিন সুযোগ হয়, আমি আপনাকে সামনে দাঁড়িয়ে আমি কিশলয় প্রশ্ন করব আবারও, যে কেন হিন্দুদের বিরুদ্ধে আপনি এভাবে চক্রান্ত করছেন। মাননীয়া, বলতে বাধ্য হচ্ছি, কারণ আদালত জামিন দিয়েছে, আপনি তাদের জেল থেকে ছাড়ছেন না কেন মাননীয়া? হিন্দু শরণার্থীরা কি আপনার ভোট ব্যাংক নয় বলে আপনি ধরে নিয়েছেন হিন্দু শরণার্থীরা আপনার ভোট ব্যাংক নয়, তাই তাদেরকে জেলে পচাও, আর অনুপ্রবেশকারীরা আমার ভোট ব্যাংক, তাদেরকে ভোটার কার্ড তৈরি করে দাও। মাননীয়া, এই পলিসি দিয়ে চলবে আপনার বাংলায় রাজত্ব? জবাব চায় বাংলার দর্শকদের। এবার মনে করাবো, ডিবেটে ঢোকার আগে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতি যখন উত্তাল হচ্ছে কি বলেছিলেন, শুনুন। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায়, তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলা প্রশ্ন করে যাবে, আমি কিশলয় প্রশ্ন করে যাব, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো হিন্দুদের হয়ে কথা বলে যাব। আজকে প্রশ্ন করছি হিন্দু শরণার্থীদের কেন জেলে পচাচ্ছেন। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, জবাব চায় বাংলায় অংশুমান কর কবি রয়েছেন আমার সঙ্গে, মানুষ ভট্টাচার্য গবেষক রয়েছেন, রাকেশ দাস অধ্যাপক রয়েছেন আমার সঙ্গে, RSS এর সঙ্গে যুক্ত স্বামী রামানন্দ তীর্থ রয়েছেন, থাকছেন আমার সঙ্গে, একটু পরেই যোগ দেবেন সভাপতি ধর্মরক্ষা মিশনের স্বামী রামানন্দ তীর্থ যোগ দেবেন। আমি বিমল শঙ্কর নন্দকে দিয়ে শুরু করব। গতকাল আমরা খবরটা পেলাম যে এই হিন্দু পরিবার যারা বাংলাদেশ থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছিল ইউনুস বাহিনী সন্ত্রাসীদের তাণ্ডবের ফলে, তারা বেল পেয়েছে। তাদেরকে এতদিন জেলে পচানো হচ্ছিল, এখন পর্যন্ত তারা জেল থেকে বেরোতে পারেনি, আইনি প্রক্রিয়া নাকি আটকে আছে প্রসেস। মাননীয় মুখ্যমন্ত্রী কি হিন্দু বিরোধী হয়ে গিয়েছেন, চাইছেন হিন্দু শরণার্থীরা জেলে পচুক? প্রশ্ন করছি স্যার। কথা বলি, দেখো কিশলে, তুমি যদি ধারাবাহিকভাবে ওনার এবং ওনার সরকারের পলিসিগুলো দেখো, ওনার দলের অ্যাটিটিউডটা দেখো, তাহলে এতে সন্দেহ থাকার কি আদৌ কোনো কথা আছে? যে গরু দুধ দেয় তার লাথি খাবো, এই কথাটা তো এখন একটা মানে কি বলবো, কমন ক্যাচওয়ার্ডে পরিণত হয়েছে, সবাই কথাটা ইউজ করে, তাই সেটা আমি করব না। আমি কতগুলো কথা বলি, এই দলটার কথা বলি আগে। বারাসতে তৃণমূল নেত্রী একদিন বলেছিলেন যে বাংলাদেশিরা কেউ যদি ভোটার লিস্টের নাম তুলতে চান, অমুক দাদার সঙ্গে যোগাযোগ করুন। একদম জাকির দা। আচ্ছা, আজ অব্দি তৃণমূল কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। আচ্ছা, এই রাজ্যে তৃণমূল সেই দল যে অনুপ্রবেশকারীকে পঞ্চায়েত প্রধান করে, একদম নাম বলতে হবে দরকার নেই। আচ্ছা, তোমরাই বলে দেখিয়েছিলে বারুইপুরে গড়ে উঠেছিল রোহিঙ্গা বস্তি, বুক ফুলিয়ে বলেছিল, আবার দেখাও যে রোহিঙ্গাদের আমি এনে রেখেছি। আচ্ছা, এই রাজ্যের প্রশাসন তাকে জিজ্ঞেস করেছিল যে তোমাকে এখানে এটা করার অধিকারটা কে দিয়েছিল, রোহিঙ্গা বস্তি করার? ফলে এখানে প্রশাসন দল প্রায় এক হয়ে গেছে এবং এদের লক্ষ্য একটাই, বাংলাদেশ থেকে হিন্দু ছাড়া অন্যান্য অনুপ্রবেশকারী এলে তার ভোটার আইডি বানিয়ে দাও, তার কার্ড বানিয়ে দাও, আধার কার্ড বানিয়ে দাও, তাকে ভোট দিতে মানে রেখে দাও এবং তাকে দিয়ে হেন কাজ নেই যা করাও। এসআইআরের প্রকোপে অনেক বস্তি ফাঁকা হয়ে গেছে, কিন্তু এই কলকাতায় তোমরাই দেখিয়েছো, তোমাদের চ্যানেল থেকেই বলছি, একাধিক বস্তি তো পাকিস্তানি বস্তি, বাংলাদেশি বস্তি নামই ছিল, সেই বস্তিগুলো এখন ফাঁকা হয়ে যাচ্ছে। সেই লোকগুলো কোথা থেকে এসেছিল? আচ্ছা, অনেক ইউটিউবার তোমাদের নিয়ে প্রশ্ন করেছিল তোমরা নাকি সব বেশি বেশি দেখাচ্ছ। তোমরা হাকিমপুর বর্ডারে বারবার তোমাদের প্রতিনিধি পাঠিয়ে দেখাচ্ছ কিভাবে লাইন দিয়ে লোকজন পালাচ্ছে এখান থেকে। কারণ একটাই,
যে তারা এখানে ভুলভাবে ঢুকেছিল, অন্যায়ভাবে ঢুকেছিল এবং সিএ হওয়ার পরে তাদের প্রশ্রয় দেওয়া হয়েছিল। আচ্ছা তোমাকে একটা কথা বলি, সিএ এর বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল এখানে, তুমি দেখবে, তোমরাও দেখিয়েছো, অন্যান্য চ্যানেলও দেখিয়েছে, উলুবেড়িয়া কিংবা মুর্শিদাবাদে যেভাবে ট্রেনের সম্পত্তি ধ্বংস করা হয়েছিল, ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তার কি ব্যবস্থা হয়েছে, কেন করা হয়েছিল? আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশে হিন্দু যদি খুন হয়, এক হিন্দুকে মেরে যদি গাছে তার অর্ধমৃত শরীরটাকে গাছে টাঙিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এবং উল্লাস করা হয় স্যার, কিছু উল্লাস। জেহাদি ছবি তুলে উল্লাস করে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয়, এ রাজ্যে অনেকে তার বিরোধিতা করেছে, তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তৃণমূল এমন একটা দল আমি শুনিনি যে তারা এর প্রকাশ্যে নিন্দা করেছে অথবা তারা সেখানে প্রতিবাদ করেছে, বরং সনাতনী হিন্দুরা যখন এর বিরুদ্ধে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে তারা এখানে আন্দোলন করতে যায়, তাদের রাস্তায় ফেলে পেটানো হয়, তাদের লাঠিপেটা করা হয়, এখানে সন্ন্যাসীরা মার খায়। এই হচ্ছে এই রাজ্য সরকার, যে দল এই সরকার চালাচ্ছে, এটা তাদেরই অ্যাটিটিউড। এরা কি মনে করে যে বাংলাদেশে যদি হিন্দুদের এই ওপরে এই অত্যাচারের বিরোধিতা করলে এদের ভোট কমে যাবে? এরা কি মনে করে যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার যদি চলে, সেখান থেকে কেউ যদি পালিয়ে আসে, তাকে জেলে আটকে রাখার মাধ্যমে কোন মানে বীরপুঙ্গবেরা হয়েছে যে সেই অসহায় লোকগুলোকে জেলে আটকে দিল? আচ্ছা, অ্যারেস্ট যদি করেছিল, এদের উচিত ছিল তাদের জেল থেকে নোটিফিকেশন জারি হওয়ার সঙ্গে সঙ্গে জেল থেকে ছাড়া উচিত ছিল। 31শে ডিসেম্বর 2014 পর্যন্ত সিএ, 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত বলাই আছে যে তাদের ডিপোর্ট বা অ্যারেস্ট করা যাবে না। তারপরেও এরা জাস্ট একটা লাস্ট লাইনটাকে বলি, এরা যদি তারপরেও যে কাজগুলো করে যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে এরা অ্যাবসলিউটলি হিন্দু বিরোধী। তার সঙ্গে আরেকটা কথা বলি, এরা অ্যাবসলিউটলি জেহাদি মানসিকতার। এরা হচ্ছে জেহাদি মানসিকতা। স্যার আমি দেখাই, আপনি বলছিলেন এখুনি, বিমলদা বলছিলেন যে যেভাবে বাংলাদেশে একজন হিন্দুর ওপর অত্যাচারের প্রতিবাদ কলকাতায় হওয়ার পর লাঠি পেটা করে রক্তাক্ত করা হয়েছিল সাধুদের, আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ সেই জায়গায় ছিলেন। এই সিকোয়েন্সটা দেখুন, মনে করাই, তারপর যাচ্ছে অংশুমান বাবুর কাছে, প্রত্যেকের কাছে যাবো এক এক করে। দেখুন, এই দিকে আমি ছবিটা দেখানোর জন্য বলবো, ঠিক ঠিক উল্টো দিকটায়, এই দিকটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন। এই পুরো রাস্তাটা, এখানেও আরেকটা লেয়ার অফ সিকিউরিটি দেওয়া হয়েছে, যে সিকিউরিটিটা গোটা বাংলাদেশ হাই কমিশন চত্বরটাকে ঘিরে রয়েছে। ব্যারিকেড ভেঙে যাওয়ার মতন অবস্থা। এই মুহূর্তে পুলিশ কর্মী যারা রয়েছেন তারা আটকানোর কথা বলছেন। এখানে অবস্থা দেখো, 3টে লেয়ারে পুলিশ যারা রয়েছেন তারা এই মুহূর্তে আটকাতে পারছেন না, দূর দূরান্ত অব্দি এইখানে যত দূর যাচ্ছে। এবং এই দেখো, অনেকে ব্যারিকেড পেরিয়ে এই পারে চলে এসেছে। আমরা দেখানোর চেষ্টা করব, অনেকে ব্যারিকেড ভেঙে এই পারে চলে এসেছে। বাংলাদেশি কাউকে এখানে আমরা থাকতে দেবো না। আরে ভাই, বাংলাদেশ में हिंदुओं को मारा जा रहा है। এবং এই মুহূর্তে একজন ব্যারিয়ার ভেঙে চলে এসেছেন। এই মুহূর্তে একজন ব্যারিকেড এবং লাঠিচার্জ করতে পুলিশ বলছে আমরা লাঠিচার্জ করব। বসে পড়েছে এই মুহূর্তে বসে পড়েছে এবং এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। এই মুহূর্তে অবস্থা দেখুন। এই মুহূর্তে চারিদিকে লাঠিচার্জ হচ্ছে এবং এই চারপাশে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে, এই মুহূর্তে অবস্থা দেখুন। হিন্দু শরণার্থীদের জেলে পৌঁছতে হবে, হিন্দুদের হয়ে কথা বললে, তাদের হয়ে রাস্তায় নামলে পুলিশ পিটিয়ে রক্তাক্ত করে দেবে, সাধুদের ফেলে পেটাবে। অংশুমান বাবু, এই হিন্দু বিরোধী সরকারের পতন হওয়া অবশ্যম্ভাবী, বলুন। হিন্দু বিরোধী সরকার কি করে বলবো? তার কারণ হচ্ছে, প্রথম কথা যেটা বলা সেটা হচ্ছে যে এই সরকারই তো আবার নানা জায়গা থেকে নানা সময়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক মন্দির তৈরি করছে হিন্দুদের জন্য। তো হিন্দু বিরোধী সরকার যত সহজে ভাই কিশোরলাল তুমি বলে দিচ্ছ, আমি তত সহজে তো তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারকে হিন্দু বিরোধী সরকার বলতে পারছি না।
সমস্যাটা হয়েছে কি জানো, সমস্যাটা হয়েছে যে আমাদের রাজ্যে এবং দেশেও সার্বিকভাবে গত বেশ কয়েক বছর ধরে ধর্ম হয়ে গেছে রাজনীতির মূল কেন্দ্রে। সরকার পরিচালিত হবে কি কি লক্ষ্যে? সরকার পরিচালিত হবে সাধারণ মানুষকে কতগুলো সুযোগ সুবিধে যাতে সরকার দিতে পারে, যাতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য এবং তার সঙ্গে অবশ্যই কর্মসংস্থান, এই যে মূল বিষয়গুলো, সেই মূল বিষয়গুলো সুরাহা করাই তো হচ্ছে সরকারের আশু কর্তব্য। কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখছি দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে এবং বৃহত্তর অর্থে আমি বলবো ভারতবর্ষেও এই সমস্ত বিষয়গুলো পেছনে চলে গেছে। সামনে চলে এসেছে কি? সামনে চলে এসেছে ধর্ম। এবং ধর্ম সামনে চলে এলেই তখন কোন এক দলের মনে হবে যে এই দলটি মুসলিমদেরকে তোষণ করছে, আর কোন এক দলের মনে হবে যে এই দলটি হিন্দুদেরকে তোষণ করছে। তার কারণ ধর্মের তাসটা কয়েকটি দল ছাড়া আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের প্রেক্ষিতে আরো বিশেষ করে সমস্ত দল খেলতে থাকে। সেটা খুব অন্যায়। যেমন একই সঙ্গে আমি বলছি এটা খুব অন্যায় এই যে হিন্দু শরণার্থী দ্বারা যাদেরকে সত্যি সত্যি নোটিফিকেশন বলা হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যে কথা বলেছিলেন যখন বাংলাদেশ ওই অশান্ত পরিস্থিতি, এখনো বাংলাদেশ শান্ত হয়নি, বাংলাদেশ আমাদের সামনে কোনো আদর্শ রাষ্ট্র না, একেবারে অধঃপাতে চলে যেতে বসেছে দিনের পর দিন এই দেশটি আমরা দেখছি। এবং নিঃসংশয় এই বিষয় যে সেখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে আমাদের দরজা সবার জন্য খোলা। আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম সেদিন যখন উনি এই কথা বলেছিলেন, কারণ আমি তোমাদের চ্যানেলেও বারবার বলে এসেছি আমি শরণার্থীদের পক্ষে, কোনো রাজনৈতিক রং দেখে নয়। ওই রাষ্ট্রসংঘের কথা উনি বলছিলেন সেই কথা মোতাবেকই আমি বারবার বলে এসেছি যে কোনো রাজনৈতিক রং দেখে নয়, কোনো ধর্মীয় রং দেখে নয়। যারা শরণার্থী, যারা দেশ হারিয়ে বিপন্ন মনে করে আরেকটা দেশে গিয়ে আরেকটা রাজ্যে গিয়ে আশ্রয় চাইছে, হাত তুলছেন, আপনাকে কাউন্টার করবেন, আবার আপনাকে বলতে দিচ্ছি বিমলদা আপনি কাউন্টার করতে চাইছেন। আমি দুটো পয়েন্ট অ্যাড করব, নট টু কাউন্টার বাট টু অ্যাড 2 points and I will request him to consider it. Number one, কেন্দ্রীয়, আমি অন্তত এই পশ্চিমবঙ্গের রাজনীতির বাইরে অন্য একটা রাজনীতির কথা বলছি। কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি রয়েছে, তারা যদি শুধু ধর্ম করত, ভারতবর্ষ 12 নম্বর জায়গা থেকে 4 নম্বর অর্থনীতিতে হতো না। তারা যদি শুধু ধর্ম কোথায় বলেনি, তাহলে 25 কোটি যে লোকগুলো, 25 কোটি মানুষ যারা দারিদ্র সীমার নিচে ছিল, তারা দারিদ্র সীমার ঊর্ধ্বে উঠে আসতো না। তারা যদি শুধু ধর্ম করত, তাহলে দেশের উন্নয়ন এই জায়গায় পৌঁছতো না। ধর্ম হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। হিন্দুত্ব দীর্ঘদিন ধরে ধাক্কা খেয়েছে, তাকে ইচ্ছে করে, এবং আই এম সরি টু সে তার মধ্যে বামপন্থীরা বেশি করে রয়েছে, ছোট করা হয়েছে হিন্দুদের। হিন্দুরা এখন এক হচ্ছে, যে কারণেই দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি, টিএমসি কেন মন্দির করছে, তার কারণ ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, গাছে উঠছে, ভয় পাচ্ছে। যাদের দুধের গাই বলতো তারা লাথি মারা শুরু করেছে। কিন্তু জাস্ট একটা কথা দিয়ে শেষ করি, বড্ড দেরি হয়ে গেছে, আর হিন্দুদের দেরি হয়ে গেছে। অংশুমান বাবু, আপনি মন্দির তৈরি করার কথা বলছেন, আপনি মনে করেন একটা মন্দির তৈরি করলাম আর ওই মন্দিরে যারা যাবে সেই হিন্দুদের রাস্তায় ফেলে পিটিয়ে রক্তাক্ত করে জেলে পাঠিয়ে দিলাম, এটা কোনো হিন্দুদের পক্ষের কাজ হলো? আমি হিন্দুদের কথা ছেড়ে দিলাম স্যার, এটা তো মানবিকতার বিষয়। কেন্দ্রীয় সরকার যখন নোটিফিকেশন দিয়ে বলছে যে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত যারা এসেছে শরণার্থী তাদেরকে জেলে রাখা যাবে না, তাহলে তাদেরকে কেন জেলে রাখা হচ্ছে স্যার, কেন ছাড়া হচ্ছে না? এটা তো মানবিকতার বিষয়। অংশুমান বাবু শেষ করুন দ্রুত। আমি দ্রুত বিমলদার কথার উত্তরে বলি যে ইন্ডেক্সগুলো বিমলদা সাইট করলেন, তার উল্টো দিকে অনেকগুলো ইন্ডেক্স আছে যেগুলো থেকে দেখা যায় ভারতবর্ষে সত্যি সেরকম উন্নতি হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো এই কথাটা বলছি যে কতগুলো মন্দির তৈরি করে দিয়ে এই রাজ্যের যে মূল সমস্যাগুলো সেগুলো সমাধান হবে না। আমি তো বারবার এই কথাটা বলছি, প্রথমেই তো এই কথাটা বললাম। এবং বিমলদা যেভাবে বিজেপিকে সার্টিফিকেট দিচ্ছেন, আমি সরি টু সে আমি কিন্তু বিজেপিকে ধর্মীয় অনুষঙ্গগুলিকে রাজনীতির অঙ্গনে প্রত্যক্ষভাবে ব্যবহার করার জন্য সেই সার্টিফিকেট দিতে পারছি না। যেমন এই যে নোটিফিকেশন জারি হয়েছে, আমি যে জন্য বলেছিলাম যে সমস্ত ধর্মের সমস্ত সম্প্রদায়ের পরিচিতির ঊর্ধ্বে আমি শরণার্থীদের পক্ষে। যদি কোনো মুসলিম বিপন্ন হয়ে শরণার্থী হিসেবে এই দেশে এই রাজ্যে আশ্রয় চায়, তাকে আমরা আশ্রয় দেবো না? কই নোটিফিকেশনে তো সে কথা বলা নেই। কেবলমাত্র কতগুলি নির্দিষ্ট ধর্মের সম্প্রদায়ের মানুষের কথা কেন বলা হয়েছে? আপনি একটু ভুল করছেন স্যার, আপনি একটু ভুল করছেন। ধর্মীয় নিপীড়ন, ধর্মীয় নিপীড়নের আপনি ধর্মীয় নিপীড়নের ডেফিনিশন ভুলে গিয়েছেন। ধর্মীয় নিপীড়নের ডেফিনিশন ভুলে গিয়েছেন স্যার। একদম ভুল করছি না। শরণার্থী রাকেশ বাবুর কাছে যাব। ধর্মীয় নিপীড়নের ডেফিনিশন ভুলে গিয়েছেন। পাকিস্তান থেকে ধর্মীয়ভাবে নিপীড়িত হয় মুসলিমরা এসে ভারতবর্ষে আশ্রয় নেবে, তারা ভোটার কার্ড পাবে। বাংলাদেশ থেকে এসে নেবে, তারা ভোটার কার্ড পাবে। আর হিন্দুরা এপারে এলে তাদের জেলে পৌঁছতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদের ছাড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হিন্দু বিরোধিতা করবে, রাস্তায় ফেলে মারবে। রাকেশ বাবু, দেখুন, এই ন্যারেটিভটা গুলিয়ে দেওয়ার চেষ্টা দীর্ঘদিন ধরে হচ্ছে, আমরা দেখছি। গত কয়েক বছর ধরে ধর্ম রাজনীতির মধ্যে চলে এসছে। গত কয়েক বছর শব্দটার উপরে
বেশ জোর দেওয়া হয়। যেদিন থেকে ওই হিন্দুকুশ পার করে আরবের লোকেরা ভারতবর্ষে ঢুকেছিল সেদিন থেকেই রাজনীতির মধ্যে ধর্ম ঢুকে গেছে। এটা ভুলে গেলে তো হবে না। আরে আমাদের জিজিয়া কর দিয়ে বাঁচতে হয়েছে। 1946 সালে কলকাতার বুকে লক্ষ লক্ষ মানুষের লাশ পড়েছিল, শকুনে লাশ ছিঁড়ে খেয়েছে। সেখানে কারা ছিল? সেখানে বিজেপি এসেছিল না সেখানে আরএসএস এসেছিল রাজনীতি করতে? কি বলছেন? কলকাতার বুকে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, বাংলার বুকে রাজনীতির মধ্যে ধর্ম তো বহুদিন ধরে ঢুকে গেছে। এবং আজকের যে অবস্থাটা আমরা দেখছি, এই যে তৃণমূল কোম্পানি আছে, এরা বিভিন্ন পাড়ায় পাড়ায় ফ্র্যাঞ্চাইজি দিয়ে রেখেছে। ভাই বালি চুরি করো, কয়লা চুরি করো, গরু পাচার করো, তোলা তোলো, রাস্তায় লরি দাঁড় করিয়ে ইউনিফর্ম পরে তোলা তোলো। ওই একটা হিসাব কে যেন দিয়েছিলেন একজন নেত্রী, ওদের 4 আনা রাখো, 12 আনা কালীঘাটে পৌঁছে দাও। এখন ওই যে ফ্র্যাঞ্চাইজিগুলো 75-25 না, 75-25 হিসেব আছে, 75-25 একদম। তো এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো দেওয়া আছে, এখন এই পুরো কোম্পানিটাকে এই ফ্র্যাঞ্চাইজিরা চালাচ্ছে। এবং ঠিক 1947 সালে যখন দেশ ভাগ হয় বা 1946-এর যে ডাইরেক্ট অ্যাকশন ডে, তার আগে বাংলার যে নেতৃত্ব আমরা দেখেছি, আবুল হাসিম, ফজলুর রহমান, তারপরে আমাদের সুরাবর্দী সাহেব, খাজান নাজিম। কোনো সাহেব না, কোনো সাহেব না স্যার, আমি মানে যাই হোক বলছি মানে হ্যাঁ। তো এই রকম আজকে যদি আমরা বাংলার নেতৃত্ব দেখি, আমরাও দেখব যে আমাদের কলকাতার যিনি মেয়র, তিনি বলছেন যে লোকটা হিন্দু হয়ে জন্মেছে সে দুর্ভাগ্য নিয়ে। তার মানে এটা একটা মনোভাব, এই জন্য হিন্দু শরণার্থীদের জেলেই রাখা হবে, একদম জেলে রাখা হবে, এদের পুষে মারা হবে। এটা এই সরকারের যারা চালিকা শক্তি, তাদের একেবারে ঘোষিত নীতি, অঘোষিত নীতি যাই বলুন, আমি তো বলবো ঘোষিত নীতি, কারণ তাদের আসমানি কিতাবের মধ্যে বলা আছে যে এরা মানুষ নয়। আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন বড় নেতা, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে, আমাদের রাজ্যের নন তিনি, না বাংলাদেশে হচ্ছে তাতে আমার কি? যখন তাকে জিজ্ঞাসা করা হলো যারা ফিলিস্তিনে এরকম হচ্ছে, আপনাদের তাতে নিয়ে কোনো, ভেনেজুয়েলা নিয়ে রাস্তায় নামে স্যার, সে তো প্যালেস্টাইন নিয়ে রাস্তায় নামে। সেই মুসলিম নেতা তিনি বলছেন যে ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে, সেখানে ফিলিস্তিনে যারা, প্যালেস্টাইনে যারা আক্রান্ত হচ্ছে তাদের পাশে আমি আছি। কেন? বলছে ইনসানিয়াতকে নাতে, মনুষ্যত্বের। হিন্দুদের ক্ষেত্রে মনুষ্যত্ব কাজ করে না, তার কারণ খুব স্পষ্ট। কারণ কাফেরদেরকে মানুষ মনে করা হয় না, কাফেররা মানুষ নয়, এটা খুব স্পষ্ট। আমার কথা হচ্ছে, হিন্দু শরণার্থীরা, তাদেরকে কেন্দ্রীয় সরকার বলছে নোটিফিকেশন দিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে 2024, তাদেরকে জেলে রাখা যাবে না। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোন সাহসে এদেরকে জেলে রাখে? আমি কিশলয় প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনোদিন আবারও আমার সামনে আসেন, আপনি আবারও চিৎকার করে প্রশ্ন করব, আবারও আপনাকে হয়তো পালাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ উত্তর নেই আপনার কাছে। আপনার সরকার হিন্দু বিরোধী, এইটাই যেন বারবার প্রতিপন্ন হচ্ছে। দেখাবো মাসুদ বস্তিতে অনুপ্রবেশকারীরা এসে দিনের পর দিন কাটিয়ে গিয়েছে। আপনার প্রশাসন চোখে ঠুলো, পিঠে কুলো আর কানে তুলো দিয়ে বসেছিল। দেখুন মাসুদ বস্তির ছবি। এটা কোন বস্তি? আপনারাই থাকেন এখানে? কবে এসেছেন? এসছি আপনার প্রায় 14-15 বছর হচ্ছে। ভোটার কার্ডের জন্য টাকা দিয়েছিলেন? না ভোটার কার্ড আমাদের কিচ্ছু নেই, হ্যাঁ কিচ্ছু নেই। আধার কার্ড? কিচ্ছু নেই। কেন নেই? কেন বানাননি কেন? বানায়নি। কতদিন আগে এসেছেন? এসছি অনেকদিন, প্রায় আপনার এই 12-13 বছর হচ্ছে। কোন জেলায় ছিল বাড়ি? খুলনা জেলা। খুলনা? এখন তো এসআইআর হচ্ছে। হ্যাঁ, এখানে চলে যাবো। কতদিন পর চলে যাবেন? এই মাসের কাজ করে চলে যাবো। হ্যাঁ, কাজ করে চলে যাবো। আসা যাওয়া হয় নাকি? মানে খুলনা জেলা থেকে আসেন যান নাকি? হ্যাঁ চলুন, কোনো অসুবিধা নেই। আমরা এসেছিলাম। দাদা, এই বস্তিটার নাম কি? হ্যাঁ, মাসুদ বস্তি, এবং নিউ টাউনে এই বস্তিটি মূলত। এবং তারা জানাচ্ছেন তারা কাজ করেন এখানে, বহু মানুষ, বহু পরিবার এখানে থাকেন, খুলনা জেলার মানুষজন এখানে থাকেন। এবং মূলত এই যে বস্তিটি রয়েছে, সেখানে
বিভিন্ন প্লাস্টিক থেকে শুরু করে কাঁচের শিশি এগুলো গুড়ানো হয়, কুড়িয়ে তারা আসেন, এখানে রুজি রোজগার চলে। এবং যেমনটা জানাচ্ছিলেন মাসুদ, বস্তির যারা আবাসিক বা থাকেন, খুলনা জেলা থেকে এসছেন, এখনো আধার কার্ড ভোটার কার্ড বানানো হয়নি। আমি একটু কথা বলবো। দাদা কি নাম? দাদা কোথায় গেলেন? উনি কোথায় গেলেন? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আপনারা কবে এসেছেন? বহুদিন আগে না রিসেন্ট? না, বেশি দিন হয়নি। তাও কতদিন হলো? না, অনেক দিন হয়ে গেছে। আমি ছোটবেলায় এবারে এসেছি। তাও মোটামুটি 10, 12, 13? ওই 12-13 বছর হয়ে গেছে। পড়াশোনা? না, পড়াশোনা না, বিয়ে হয়ে গেছে। মানে পড়াশোনা কি এখানে করেছেন না বাংলাদেশে করেছেন? এখানে করেছিলাম। এখানে করেছেন? কোন স্কুলে করেছিলেন? সে ঘুনি মোল্লাপাড়ার দিকে। সেটা কোথায়? সে ওই দিকে। কত দূর? মানে এখানে না। তাও কলকাতার ছবি দেখাচ্ছি ম্যাডাম, আপনার সাধের নিউ টাউন সেক্টর 5, তার পিছনের মাসুদ বস্তির ছবি দেখাচ্ছি ম্যাডাম। মুখ্যমন্ত্রী, এ রাজ্যে আপনার চোখের সামনে নাকের ডগায় অনুপ্রবেশকারীরা বছরের পর বছর থাকে, ব্যবসা করে, ওপার যায় এপার আসে, আর হিন্দু শরণার্থীরা এলে আপনার পুলিশ অ্যারেস্ট করে, আর তারা বেল পেলে আপনার পুলিশ ছাড়ে না। আপনার প্রাণ কাঁদে না, মন কাঁদে না হিন্দুদের জন্য? আপনি তো মন্দির বানাচ্ছেন, হিন্দুদের মন্দির, তো প্রাণ কাঁদে না ম্যাডাম? প্রশ্ন করছি আমি কিশলয়। আমি যাব রামানন্দ মহারাজের কাছে। স্বামী রামানন্দ তীর্থ, সভাপতি ধর্মরক্ষা মিশন, আমার সঙ্গে রয়েছেন। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, আপনি ধর্মরক্ষা মিশনের সভাপতি। ধর্ম রক্ষা করা মানুষের কর্তব্য, হিন্দুরা নিজেদের ধর্মের প্রতি গর্বিত, কিন্তু সেই ধর্ম পালন করতে গিয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের হিন্দুরা, তাদের উপর অত্যাচার হয়েছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তারা পালিয়ে এসেছে। এপারে আসার পর কি হয়েছে? পশ্চিমবঙ্গ পুলিশ তাদের গ্রেফতার করেছে। কেন্দ্রীয় সরকার নোটিফিকেশন দিয়ে বলেছে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত যে হিন্দু শরণার্থীদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে, কিন্তু পুলিশ ছাড়ছে না। জামিন পাওয়া সত্ত্বেও এখনো আইনি জালে ফেসে আছে, তারা এখনো ছাড়া পাননি। কোন সাহসে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এদেরকে রেখেছেন জেলে? মমতা বন্দ্যোপাধ্যায় কি হিন্দু বিরোধী? বলুন। বিষয়টা হলো একটাই, সেটা হলো একটা ন্যারেটিভ, একটা মানসিকতা, এবং সেই মানসিকতাকে তোষণ করা কিছু গঠনতন্ত্র, যেটা আমাদের ভারতবর্ষের প্রি ইন্ডিপেন্ডেন্স এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স দুই সময় আমরা দেখতে পাই। আপনাকে আমি একবার একটা কথা মনে করিয়ে দিই। এই যে এক্ষুনি রাকেশবাবু বললেন যে প্রথম আরব থেকে যখন আক্রমণ হয়েছিল 712 খ্রিস্টাব্দে, প্রথম আরবরা ভারতবর্ষ আক্রমণ করে, এবং এই যে হিন্দুকুশ পর্বত নাম হয়েছে না, এই হিন্দুকুশ নামের ইতিহাসটা হচ্ছে সেইখানে হিন্দুদেরকে ওই সকালের নামাজের পরে, যেহেতু সেখানকার স্থানীয় ব্রাহ্মণরা কনভার্ট হয়নি, তাদেরকে কেটে ওখানে পুঁতে দেওয়া হয়েছিল। কিন্তু এই সমস্ত ইতিহাস আমাদের বর্তমান সময়ের যারা এই সেকুলার ধ্বজাধারী রাজনীতিবিদরা রয়েছে তারা ভুলে গিয়েছে। এরা প্যালেস্টাইন নিয়ে অনেক কথা বলবে, আচ্ছা বাংলাদেশ নিয়ে কিছু বলতে গেলে বলবে এটা অন্য দেশের ঘটনা, কিন্তু প্যালেস্টাইন নিয়ে বলবে। আচ্ছা কাশ্মীরটা তো আমাদের দেশের ভেতরে, কাশ্মীরে যে এরকম লক্ষ লক্ষ কাশ্মীরি পণ্ডিতকে জেনোসাইড করে বের করে দেওয়া হলো, খুন করা হলো, তাদেরকে আড়াআড়িভাবে ছিঁড়ে মেরে ফেলা হলো, তাদের শরীরের অংশ বিশেষ কেটে কেটে মাংস ঝোলানোর হুকে ঝুলিয়ে ফেলা হলো, সেইখানে কিন্তু এরা চুপ করে থাকে। দেখুন এখানে একটা সামান্য ঘটনা ঘটলে অনেক বড় কথা এরা বলে, কিন্তু যখন এই কংগ্রেসের যে নতুন জয়েনির সময় মৌসুম বেনজির নূরকে যখন প্রশ্ন করা হয় যে এখানে বাংলাদেশে দীপু দাসকে হত্যা করা হলো, এতে আপনার কি প্রতিক্রিয়া, বাকি নেতারা তাকে চুপ করিয়ে দেয়। সেমভাবে আমরা দেখব তৃণমূল কংগ্রেসেও যখন এই নতুন যে নায়িকা পার্নমিত্র সেই রাজনৈতিক দল জয়েন করে, সেখানেও তাকে যখন একই প্রশ্ন করা হয়, সেখানে ঠিক সেমভাবে একই রকম কায়দায় তাকেও আড়াল করে দিয়ে বলা হয় সেটার বিষয় তাদের পার্টির যে বক্তব্য তাই তারা বলবে। এখন বিষয় কি জানেন তো, এই যে মানসিকতা এবং তাকে ইমপিচ করার মতো যে গঠনতন্ত্র যার কথা বললাম, গজনী সুলতান মাহমুদ সে 17 বার সোমনাথ মন্দির ভেঙে দিয়ে গেছে, তারপরেও সোমনাথ মন্দির কিন্তু আজকে আরব টাকার সম্পত্তি সোনা রূপোয় মুড়িয়ে তার সসম্মানে নিজের মহিমায় বিরাজমান। কিন্তু আপনি যদি গজনী শহরটা আজকের দিনে দেখবেন সেটি একটি প্রায় খণ্ডর শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। ঠিক সেই রকমভাবে হিন্দুদেরকে যে যারা এবং
যে শক্তি শতাব্দীর পর শতাব্দী ধরে সহস্রাব্দের পর সহস্রাব্দ ধরে আর তাদেরকে নিষ্পেষণ করছে, আক্রমণ করছে এবং তাদের প্রতি অত্যাচার করছে, এই হিন্দু মূল সত্তা কিন্তু টিকে যাবে, কিন্তু এই আশেপাশের উলু খাগড়ারা কোথায় উড়ে চলে যাবে তাদের অস্তিত্ব দেখতে পারবেন না কেউ। দিনের শেষে একটা কথাই বলবো, অসীম সরকার মাননীয় বিধায়ক যে কথাগুলি বলেছেন আমি তো মনে করি তার কথাগুলি ঠিক, কারণ তার কথাগুলি ঠিক বলেই জায়গায় জায়গায় আপনি দেখুন কোথায় মানুষ শান্তিতে রয়েছে। একটা জায়গা রয়েছে এই যে ইন্দোনেশিয়া, এই মালয়েশিয়া, এগুলিতে না আমি মহারাজ আমি মানসদার কাছে যাব তার আগে একবার জিজ্ঞেস করছি, আমি যদি প্রশ্ন করি হিন্দু শরণার্থী যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, আপনারাও তো বসেছিলেন হাজরা মোড়ে, আপনারা ধর্মরক্ষা মিশনের তরফ থেকে আপনারা বসে প্রতিবাদ করেছিলেন যে এই যারা বাংলাদেশের হিন্দুদের জন্য কথা বলেছে তাদের উপর মিথ্যে মামলা দিয়েছে এই সরকার, সেই মামলা প্রত্যাহার করা হোক। এখনো পর্যন্ত প্রত্যাহার করা হয়। এই পুলিশতন্ত্র এই বর্তমান রাজ্য সরকারের হাতে রয়েছে না, এই পুলিশতন্ত্রকে আমার বারংবার প্রণাম। এরা এই মামলা দিয়ে মানুষকে হ্যারাস করতে এবং যে সামান্যতম গণতন্ত্রের কথা বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খুব ফেডারেল স্ট্রাকচার বলে চিৎকার করেন, কিন্তু আমি আপনাকে বলছি, আমি নিজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, যে ন্যূনতম গণতন্ত্রের কথা বা একটা প্রশ্ন সরকারকে করে, সেটা যেই হোক, সেটা বামপন্থী দলেও আমরা দেখেছি। ওই তানিয়া ভরদ্বাজকে প্রথম দিনে প্রেসিডেন্সির মাওবাদী বলে মেন্টাল হ্যারাসমেন্ট করা হয়েছে, বা সারের দাম জিজ্ঞেস করতে কৃষকদেরকে ধরা হয়েছে মাওবাদী বলা, যেখানে একটা ন্যূনতম সম্ভাবনা আছে যে বাংলাদেশ থেকে একজন হিন্দু শরণার্থী আসছে, সে মুসলমানদের দ্বারা নিষ্পেষিত হয়ে আসছে, অর্থাৎ এইখানে এসে সে রাষ্ট্রবাদী বা প্রো হিন্দু কোনো সংগঠনকে বা রাজনৈতিক দলকে ভোট দিতে পারে, সঙ্গে সঙ্গে তাকে জেলে ঢুকিয়ে তাকে মানসদা আমি বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলাম আমি কিশলয় যে আপনি কি চুরির টাকায় নির্বাচন লড়েন, উনি পালিয়ে গিয়েছেন উত্তর না দিয়ে। আমি আবার দেখা হলে প্রশ্ন করবো আপনি কি হিন্দু বিরোধী, আপনি হিন্দুদের কেন জেলে রাখতে চান? মানুষটা কেন হিন্দুদের জেলে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যারা পালিয়ে এসেছেন সব ছেড়ে ছুড়ে, নিজের ভিটে মাটি ছেড়ে পালিয়ে এসেছেন, তাদের ওপর অত্যাচার হয়েছে, বিগ্রহ পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, মা বোনেদের ধর্ষণ করা হয়েছে, তাদের এপারে এসে আবার জেলে থাকতে হবে? তাদের এপারে এসেও জেলে থাকতে হবে? দেখো কিশলয়, প্রথমেই ভারতবর্ষ ধর্মে এগোচ্ছে না বিজ্ঞানে এগোচ্ছে এটা নিয়ে আমি ভীষণ কনফিউজড। তার কারণ সম্প্রতি বিড়লা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের ডিরেক্টর দেবীপ্রসাদ দুয়ারি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন গত 10 বছরে ভারতবর্ষ বিজ্ঞানে যে অভূতপূর্ব অগ্রগতি করেছে তার কোনো তুলনা নেই, এবং তিনি বলেছেন যে এই মুহূর্তে ইসরোর সাকসেস রেট হচ্ছে 92%, নাসার সাকসেস রেট হচ্ছে 69%। সুতরাং নাসাকে ছাপিয়ে গেছে ইসরো। এখন তাহলে ভারতবর্ষ ধর্মে এগোচ্ছে না বিজ্ঞানে এগোচ্ছে, এটা নিয়ে যদি ডিবেট হয় তাহলে গত 10 বছরে বিজ্ঞানের যে অভূতপূর্ব অগ্রগতি তার হিসাব আমি দিতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার, যে কারণে ইরান থেকে পার্সিরা পালাতে বাধ্য হয়েছে, যে কারণে আফগানিস্তান থেকে বৌদ্ধরা পালাতে বাধ্য হয়েছে, যে কারণে পাকিস্তান থেকে সিন্ধীরা পালাতে বাধ্য হয়েছে, সেই একই কারণে বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসতে বাধ্য হয়েছে। কারণটা কিন্তু সেম। এই কারণে পশ্চিমবঙ্গের যে নোটিফিকেশনের কথা তুমি বলছিলে, শুধুমাত্র সেখানে এই ধর্মীয় সংখ্যালঘুদেরকে আশ্রয় নয়। মানসদা একটু সঙ্গে থাকুন, একটা ব্রেকিং নিউজ আছে। মানসদা আপনার কাছেই আসছি, আবার একটা ব্রেকিং নিউজ নিতে হবে, তারপর আসছি। মানসদা, বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে জবাব চায় বাংলায়। চন্দ্রকোনা থানায় বসে গিয়েছেন শুভেন্দু অধিকারী। চন্দ্রকোনা থানায় গিয়ে শুভেন্দু অধিকারী বসে গিয়েছেন। কি আপডেট এবার জানানোর চেষ্টা করছি। শুভেন্দুর কনভয় হামলা হওয়ার অভিযোগ উঠে আসছে, তাই জন্য চন্দ্রকোনা থানায় গিয়েছেন তিনি। আসার পথে শুভেন্দু অধিকারীর কনভয় একটা হামলার অভিযোগ উঠছে এবং চন্দ্রকোনা থানায় গিয়ে বসে পড়েছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন একবার শুনবো। হামলার ভিডিও ফুটেজটা ছেড়ে দাও সোশ্যাল মিডিয়ায়। এই যে লাঠি দিয়ে বাঁশ দিয়ে প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ি দুটো কপি ঢুকছে লিখছে, আমি তার সামনে ভিডিওটা করছি, তার ছবি ঢুকছে কপিটা লিখছে। চন্দ্রকোনা উনি ফিরছিলেন পুরুলিয়া দিকে, চন্দ্রকোনা রোডে তৃণমূলের লোকজন গাড়ির সামনে এসে যায় এবং গাড়িতে পুলিশের সামনে অর্গানাইজড বাই দি মমতা পুলিশ বাড়ি ফিরছিল উনি পুরুলিয়া। শুভেন্দু অধিকারী বলছেন চন্দ্রকোনা রোডে চৌমাথা পেরোনোর সময় গাড়ির বনেটে বাঁশ দিয়ে আঘাত করে কিছু দুষ্কৃতী।
কি বলছেন শুভেন্দু অধিকারী? তিনি বলছেন চন্দ্রকোনা রোডে চৌমাথা পেরোনোর সময় গাড়ির বনেটে আঘাত করে দুষ্কৃতীরা এবং তাই জন্য তিনি থানায় গিয়েছেন। চন্দ্রকোনা থানায় গিয়ে বসে রয়েছেন শুভেন্দু অধিকারী। বিগ ব্রেকিং নিউজ, বিরোধী দলনেতার কনভয় হামলা। 20টা লোক নিয়ে বাস নিয়ে লাঠি দিয়ে এরকম করে রাস্তার উপরে রাত্রি 8:30টার সময় রাস্তায় কেউ বেরোতে পারবে না। তৃণমূলকে বিসর্জন করে এখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন। এখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন। হ্যাঁ ইয়ার কি পেয়েছে না আপনারা যান, আপনারা বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে জমা সব যতক্ষণ অ্যারেস্ট করবেন। ইয়ার কি পেয়েছেন না কেন বসবো? ইয়ার কি পেয়েছেন না? আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে মোটামোটা লাঠি দিয়ে। হ্যাঁ কিনার আগে অ্যারেস্ট করবেন। 8 ঘন্টা আগে থেকে তোমরা কথা বলছো কেন? নাম বাবার নাম তুলো দাও, নাম বাবার নাম লিখে দাও আমাকে। ভাই বলতাম তুমি লিখে দাও, আমি ডায়েরি করবো। স্যার আমার পুরো ভিডিওটা আছে। 1 ঘন্টা দাদা কি গুন্ডারাজ 1 ঘন্টা হঠাৎ করতে পারবে না। 1 ঘন্টা ধরে দাদা গালি দেওয়া, 1 ঘন্টা ধরে মেসেজ পাঠিয়ে হবে। আমার লাগবে না স্পট, আপনি চ্যাংড়াতে দিয়ে আমার গাড়ির উপরে মোটামোটা বাঁশ দিয়ে মারবে। 1 ঘন্টা ধরে দাদা চলছে, 1 ঘন্টা ধরে। চন্দ্রকোনা থানায় আমরা ঘুমাচ্ছিলেন। হ্যাঁ বিরাট খবর ইয়া কি পেয়েছেন? আমি উঠবো না, অ্যারেস্ট করবে তার আমরা স্ত্রীকে জানান, আমরা পলাশ থালিকে জানান আমি বসে আছি। এই নাম বাবার নাম লিখো, আমাদের লয়ার ডাকো, ড্রাফট করার জন্য আমি সই করি। লকলাল বা লয়ার ড্রাফট করতে বলো, নাম বাবার নাম। হ্যালো ছবি ভিডিও ভিডিও ফুটেজ 1 ঘন্টা ধরে তাহলে 1 ঘন্টা ধরে এরা যোগসাজস করে দেবো। এরা আছে তো 20টা লোক, পারে না পুলিশ কেন থাকবে রাত্রে 8:30টার সময়? 1 ঘন্টা ধরে চলছে, পুলিশের কোনো রেসপন্স নাই। পুলিশই বলেছে সব করতে। শুভেন্দু অধিকারী বসে রয়েছেন চন্দ্রকোনা থানায় তার ব্যারিকেডে, তার কনভয়তে রাস্তা দিয়ে আসার সময় কনভয় হামলার অভিযোগ। 20 জন কনভয় সামনে বাঁশ নিয়ে আঘাত করে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত না দুষ্কৃতীরা অ্যারেস্ট হয় ততক্ষণ পর্যন্ত চন্দ্রকোনা থানায় বসে থাকবেন শুভেন্দু অধিকারী। বিগ ব্রেকিং নিউজ, শুভেন্দু অধিকারীর কনভয় হামলা। থানায় অভিযোগ করতে গিয়েছেন শুভেন্দু, থানায় গিয়ে বসে পড়েছেন মাটিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাস্তায় কেউ বেরোতে পারবে না। তৃণমূলকে বিসর্জন করে আমার সঙ্গে হচ্ছে আমি বুঝে তোমরা আমাকে যদি হেল্প করো, ছবি দেখে দেখে নাম বাবার নাম ঠিকানা দিয়ে দাও, আরেকটা লয়ারকে বলো ড্রাফট করতে আমি শুনি। মোটা বাঁশ দিয়ে শুভেন্দু অধিকারীর গাড়ির বনেটের ওপর আঘাত করেছে এমনটা অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ওপর আঙুল তুলছেন শুভেন্দু অধিকারী, বলছেন পুলিশ নিষ্ক্রিয় ছিল কেন, গ্রেফতার হয়নি কেন কেউ। গ্রেফতার যতক্ষণ পর্যন্ত না হবে বিরোধী দলনেতা বসে থাকবেন চন্দ্রকোনা থানায়, এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী। বিগ ব্রেকিং নিউজ, জবাব চায় বাংলায়। জবাব চায় বাংলায় বিগ ব্রেকিং নিউজ। আমি কিশলয় এই মুহূর্তে নিউজ ব্রেক করছি। শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা থানায় গিয়ে বসে রয়েছেন, তার কনভয় হামলা হয়েছে, মোটা বাঁশ দিয়ে গাড়ির ওপর মারা হয়েছে, এমনটা বলছেন শুভেন্দু অধিকারী। রিপাবলিক বাংলায় ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেক, যে সময় শুভেন্দু অধিকারী ঢুকছেন। যতক্ষণ অ্যারেস্ট করবেন ইয়ার কি পেয়েছেন না কেন বসবো? ইয়ার কি পেয়েছেন না? আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে মোটামোটা লাঠি দিয়ে। হ্যাঁ
কিরার আগে এইখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন হ্যাঁ ইয়ার কি পেয়েছেন না আপনার যান আপনার বাইরে তোমরা বাইরে জমা যতক্ষণ অ্যারেস্ট করবেন ইয়ার কি পেয়েছেন না কেন বসবো ইয়ার কি পেয়েছেন না আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে আরে কি হবে পুরুলিয়ায় পারা গেছি রাস্তা দিয়ে গেছি রাস্তা দিয়ে ফিরছি কোনো কারণ ছাড়া কোনো বিষয় ছাড়া পুলিশের স্কোয়াড আছে পাইলট আছে পুলিশের সামনেই প্রথম সিআরপির গাড়িতে দ্বিতীয় স্কোয়াড গাড়িতে দ্বিতীয় আমার গাড়ির উপরে মাস গার্ড ওই নামে একটা করে পতাকা লাগানো ধুমা ধুম কোনো কারণ মানুষদা আমার যে বিষয়ে কথা বলছিলাম ওই বিষয় তো বলবো, কিন্তু আগে একবার প্রতিক্রিয়া নিয়ে ছোট্ট করে শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, একটু আগে আমরা পুলিশের হিন্দুদের ওপর আচরণ পুলিশ কিরম করছে সেটা নিয়ে আলোচনা করছিলাম, বিরোধী দলনেতার ওপর হামলা হয়ে গেল, পুলিশ নিষ্ক্রিয়। মানুষদা দেখো, গোটা ভারতবর্ষে একমাত্র পশ্চিমবঙ্গ যার রাজনীতিতে এত বিষ জমেছে, এখন এমন আমাদের কোনো মহাদেবের দরকার যিনি এই বিষ ধারণ করবেন। কিছুদিন আগে বিহারে আমরা দেখেছি নীতিশ কুমারের সঙ্গে তেজস্বী যাদব গলাগলি করছে ভোট প্রচারের সময়। গোটা ভারতবর্ষের কোনো রাজ্যে কখনো এই ধরনের আক্রমণ হয় না এক্সেপ্ট পশ্চিমবঙ্গ। এটা বাঙালি হিসাবে লজ্জার, এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশের যে ভয়ঙ্কর বিষ জমেছে, আমি জানি না এর থেকে বাঙালি কবে মুক্তি পাবে। তবে যত দ্রুত মুক্তি পাই ততই মঙ্গল, না হলে কিন্তু পশ্চিমবঙ্গ আরো খারাপের দিকে যাবে। বিমল দা হাত তুলছেন, শুভেন্দু অধিকারীর কনভয় হামলা ভয়ঙ্কর ঘটনা, প্রত্যেকের কাছে 10 সেকেন্ড করে এই ভয়ঙ্কর ঘটনা প্রতিনিয়ত হতে চলেছে, কারণটা কি আমাদের তো কারণটা খুঁজতে হবে। বিকজ দেয়ার ইজ নো অ্যাডমিনিস্ট্রেশন ইন ওয়েস্ট বেঙ্গল। যারা প্রশাসন চালাচ্ছে তারা প্রশাসন চালাতেই জানে না, গুন্ডাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। যার প্রশাসন চালানোর কথা তারা ফাইল নিয়ে পালিয়ে যাচ্ছে, তারা ইডি সিবিআই কে আটকাচ্ছে, সিবিআই এর কর্মীদের মারধর করা হচ্ছে, ইডির কাছ থেকে ফাইল করে নিয়ে পালাচ্ছে। এই যদি প্রশাসন এবং তার শীর্ষকর্তাদের হাল হয়, তা গুন্ডারা তো অনেক বেশি এখানে। সময় কম আছে, 10 সেকেন্ড। মহারাজ, শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, বিরোধী দলনেতা, 10 সেকেন্ড। আপনি সেদিনকে যদি দেখে থাকেন হাজরা মোড়ে আমরা যে অবস্থান করেছিলাম, তাদের মধ্যে অন্যতম দাবি ছিল হিন্দুদের সুরক্ষা দেওয়া। একটা কথা বলি, বিমলবাবু বললেন দেয়ার ইজ নো অ্যাডমিনিস্ট্রেশন ইন ওয়েস্ট বেঙ্গল। আমি বলবো এভরি অ্যাটাক হ্যাজ বিন স্পন্সার্ড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন। আপনি দেখুন, এ রাজ্যে ছাত্র খুনায় মাস্টার চেয়ে এ রাজ্যে সাধু প্রতিবাদীদের ঠ্যাঙানো হয় পুলিশ দিয়ে, জার্নালিস্ট আক্রান্ত হয়, আমরা আক্রান্ত হয়েছি, এবং হসপিটালে ডাক্তার ধর্ষিত হয়ে মার্ডার হয়, এবং আজকে লিডার অফ অপোজিশনও বাঁশের বাড়ি খাচ্ছেন গাড়ি। ভয়ঙ্কর। এরপরে আর কি করব? রাকেশ বাবু একদম ছোট্ট করে। কারণ পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সংবিধান এই মুহূর্তে অচল। আমি অবিলম্বে দাবি জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে যে পশ্চিমবঙ্গের যে বর্তমান সরকার তাকে অবিলম্বে বরখাস্ত করা হোক, এবং ভারতের সংবিধান অনুসারে যাতে পশ্চিমবঙ্গে সবকিছু চলে সেই ব্যবস্থা করা হোক। বেশ, আমার সময় একদম শেষ। অংশুমান বাবু ক্ষমা চাইবো, আমার সত্যিই সময় শেষ, আমাকে এখানে শেষ করতে হচ্ছে। বিগ ব্রেকিং, এটা নিয়েই আবার ফিরবো। শুভেন্দু অধিকারীর কনভয় হামলা হয়েছে, চন্দ্রকোনা থানায় বসে রয়েছে শুভেন্দু অধিকারী। এই খবরে আমরা টানা থাকবো, এই খবর নিয়েই ফিরবো, এই খবর নিয়েই থাকবো। ছোট্ট বিরতির পর ফিরছি জবাব চাই বাংলা। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH